প্রিয় দর্শক, খবর প্রতিদিন অনুষ্ঠান থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। দৈনিক সংবাদপত্র ভিত্তিক এই অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনের শহীদ ফিরোজ কায়েম চৌধুরী স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডে। প্রতিদিনের মতো আমাদের সঙ্গে দুজন অতিথি আলোচক আছেন, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। তারপরে আমরা যাব আজকের যে পত্রিকাগুলো আমাদের হাতে আসছে, সেখানে যে প্রধান প্রধান খবর, সেই খবর নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন আজকে মোহাম্মদ আরাফাত, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, তার শিক্ষক, এবং আছেন জনাব কাউসার রহমান, ডেপুটি চিফ রিপোর্টার, দৈনিক জনকণ্ঠ। আমরা এই অনুষ্ঠানটি যখন করছি, যে আমাদের একটি বছর বিদায় নিচ্ছে 2011, এই বছরটির একেবারে শেষ দিন আসে আমরা দাঁড়িয়েছি। এবং এই যে বছরটি প্রিয় দর্শক কেমন গেল বাংলাদেশের জন্য, সে আমরা কিছুটা আলোচনা করব। তার 2011 সালকে বিদায় জানিয়ে, কারণ বছরের শেষ দিন, তো আমরা সেই খবরটার দিকে যাওয়ার আগে আরো ভিন্ন ভিন্ন যে দুই একটা খবর আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। একটা খবর যেটা আমাদের এই পাঠ্য বই স্কুলের, এবং এটা কিন্তু আগের সব সরকারগুলোই বলেছে যে সময় মতো, অর্থাৎ 1 জানুয়ারি, অর্থাৎ স্কুল যেদিন ক্লাস শুরু হলো সেখানে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া, কিন্তু সেটা কখনোই সম্ভব হয়নি আগে। তো এই বছর দেখা যাচ্ছে যে এটা সম্ভব হচ্ছে, এবং এটা নববর্ষের প্রথম দিনে, নববর্ষ বলতে ইংরেজি নববর্ষের প্রথম দিনে, তো এই যখন স্কুল শুরু হয় সেটা হচ্ছে বড় কথা। স্কুলের প্রথম দিনে আপনার এই বই পাওয়া, এবং সেই বইয়ের গন্ধে, পুস্তকের গন্ধ মৌ মৌ করা যে একটা অবস্থা এবং আনন্দ, তো যাই হোক, কি মনে হয়? নজিরবিহীন, আমিও তাই মনে করি। আমাদের ইতিহাসে এটা আমরা প্রথমবারের মতন প্রথম দিনেই হাতে পৌঁছে দেয়, এত কুইকলি এই জিনিসটা করতে পারেন। ইভেন এই গভর্নমেন্টও গত বছর পেরে ওঠেনি। আসলে যেটা হয় যে বাংলাদেশের বাস্তবতায় আমরা দেখেছি এখানে অনেক ধরনের সমস্যা আছে, অনেক লিমিটেশন আছে। কাজেই সুষ্ঠুভাবে কোনো একটা প্রক্রিয়া সমাধান করতে গেলে ওই বাস্তবতা, প্রবলেমগুলি চ্যালেঞ্জ হয়ে দেখা দেয়। সেই চ্যালেঞ্জগুলোকে অতিক্রান্ত করার একটা প্রচেষ্টা থাকতে হয় গভর্নমেন্টের মধ্যে, ওই ধরনের একটা কমিটমেন্ট থাকার প্রয়োজন হয়, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি। এবং সেই চ্যালেঞ্জটাকে অতিক্রান্ত করতে পেরেছে বলেই এই সফলতাটা এসছে, যেটা আমার মনে হয়। এবং আমি এটাকে খুব বড় একটা সাফল্য হিসেবে দেখতে চাই, এবং আমি আনন্দিত, খুশি। এবং আমি মনে করি যে সরকার বা শিক্ষা মন্ত্রণালয় এবং বিশেষ করে যে ডিপার্টমেন্ট এই সুনির্দিষ্টভাবে এই বিষয়টিকে ডিল করেছেন, তারা প্রবলেমগুলি আইডেন্টিফাই করতে পেরেছেন, এটাকে অতিক্রান্ত করার জন্য সমাধানগুলি সঠিকভাবে চিন্তা করেছেন, এবং প্রপারলি এটাকে বাস্তবায়ন করেছেন বলেই এই কাজটি এভাবে সঠিকভাবে হচ্ছে। এটার একটা কন্টিনিউশন থাকবে বলে আমি আশা করছি। পত্রিকায় লিখেছে যে শিক্ষামন্ত্রী নিজে এই ব্যাপারে খুব কঠোর অবস্থান নিয়েছিলেন, সেটা একটা কারণ। আমরা অনেকেই এটা জানি যে বাংলাদেশের এই বিচারটা না করতে পারলে যে একটা অভিশাপ মুক্ত হওয়া, সেই দিক থেকে এটা একটা মানে সিন্দাবাদের ভূতের মতো, যেমন আমাদের আমরা যতদিন পর্যন্ত বিচার করতে না পারবো ততদিনই কিন্তু আমরা যারা বেঁচে থাকবো বা আগামী প্রজন্ম যারা আসবে তাদের সবাই কিন্তু আমরা দোষী, মানে আমাদের কাছে একটা যেন গ্লানি, অপরাধ বোধটা এগিয়ে যাওয়ার পথে অন্তরায় তৈরি করবে এটা। আরাফাত, আপনার মতামত কি? আমি এই বছরের সম্পর্কে আপনার, এখানে আমি যুদ্ধাপরাধ বিদায়ী যে সামনে রেখে সেটাকে সম্পর্কে কিছু, না অফকোর্স ওইটা যুদ্ধাপরাধের বিষয়টিকে সামনে রেখে আমি কাউসার ভাইয়ের সাথে একমত যে কিছু মানে গুরুত্বপূর্ণ কিছু ডেভেলপমেন্ট ঘটেছে যুদ্ধাপরাধ বিষয়কে ঘিরে। আমরা দেখেছি চার্জশিটের মতো মানে মামলা তৈরি করে একেবারে ওই পর্যায়ে নিয়ে যাওয়া একটি অগ্রগতি হয়েছে। তবে একই সাথে আমি আসলে এই বছরের যে অগ্রগতি হয়েছে এটাকে মাথায় নিয়ে সামনে বছরটাকে একটু অ্যাড্রেস করতে চাই, যে যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি কিন্তু নতুন ধরনের একটি প্রক্রিয়া এবং নতুন একটি বিষয়। এই বিষয়টিকে নিয়ে ডিল করতে যে গভর্নমেন্টকে বিভিন্ন পর্যায়ে আমরা দেখেছি যে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে এখানেও, এবং এই চ্যালেঞ্জগুলি মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে আমরা দেখেছি যে কোথায় কোথায় সমস্যা তৈরি হচ্ছে, যেগুলো কিছু আমরা আইডেন্টিফাই করেছি। আমার যে আশা থাকবে সেটি হচ্ছে যে
এই সমস্যাগুলোকে খুবই স্বল্প সময়ের মধ্যে রিজলভ করে যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়াকে আরো শক্তিশালী করার জন্য যে ধরনের যত পদক্ষেপ নেওয়া দরকার তার সবকিছু এই সরকার সামনে বছর নেবেন, বা এই যে আর একদিন পরে নতুন বছর এই কমিটমেন্ট থেকে আমাদের এগোতে হবে। কারণ যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়া 40 বছর পর শুরু হয়েছে, এটা একটা বিশাল প্রাপ্তি এবং নতুন এরকম একটি জিনিস যেটা আমরা আগে কখনো করিনি, আমাদের অভিজ্ঞতা নাই, সেটি শুরু করে এতদূর এসেছি, আমি এটাকে অ্যাচিভমেন্ট মনে করি। একই সাথে যেখানে যেখানে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যাগুলোকে খুব কুইকলি অ্যাড্রেস করে এটা এই প্রক্রিয়াকে আরো স্ট্রেনথেন করা, আরো শক্তিশালী করা, আরো নিচ্ছিদ্র করা, আরো ফুল প্রুফ করার জন্য আরো যদি অ্যাডিশনাল রিসোর্স লাগে, হিউম্যান রিসোর্স হোক বা অন্য অ্যাডিশনাল যা কিছু, সবকিছু এখানে মনোযোগ দেয় এবং এটাকে হাই প্রায়োরিটি দেয়, হাইয়েস্ট প্রায়োরিটি। সামনের বছরে আমরা দেখতে চাই এটি একটি সফল, মানে এখন হাতে যে অ্যাসাইনমেন্টগুলি আছে তার পরিসমাপ্তি, এবং যেটি বলেছেন প্রধানমন্ত্রী সঠিকভাবে যেটি একটি কন্টিনিউয়াস প্রসেস। এর আগে আমরা কিছু বিভ্রান্তিমূলক ওপিনিয়ন বিভিন্ন জায়গায় শুনেছি, এই যুদ্ধাপরাধের বিচার প্রতীকী বিচার হতে পারে না, সিম্বলিক বিচার হতে পারে না, এটা জেনুইন বিচার হতে হবে অ্যান্ড ইট হ্যাজ টু বি কন্টিনিউড। যুদ্ধাপরাধে একজন বেঁচে থাকা পর্যন্ত এই বিচার চলতে থাকতে হবে এবং এই প্রক্রিয়া চললেও আমরা কিছুটা অভিশাপ মুক্ত হব এবং আমরা এগিয়ে যাব। আমরা যেহেতু পত্রিকার ভিত্তিতে আলোচনা এবং পত্রিকাগুলোতে সেই খবরটা এসছে, আমাদের এটাও আমাদের দর্শকদের স্বার্থে বা তাদের জন্য এটা আলোচনা করা দরকার। আপনার জ্বালানি তেলের মূল্য সরকার বাড়াচ্ছে একের পর এক, এবং সরকারের দিক থেকে যে যুক্তিটা সেটা হচ্ছে যে এই খাতে যে ভর্তুকি অনেক বেড়ে যাচ্ছে এবং বাইরে আন্তর্জাতিক বাজারেও তেলের দাম বেড়ে যাচ্ছে এবং ভর্তুকি দিতে দিতে সরকার নিজে ব্যাংক থেকে ঋণ নিচ্ছে বা উন্নয়ন কাজও ব্যাহত হচ্ছে। এটা সরকারের যুক্তি। আপনি কাউসার আপনিও জানেন যে অর্থনীতিবিদরা বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে। এই কথাগুলোর মধ্যে আপনার কি মানে কোন জিনিস, এইগুলো নিয়ে একটু আলোচনা করা আমার মনে হয় দরকার। সরকার যে এটা করছে কেন করছে এবং এটা করলে পরে তো এই কথা আমরা জানি যে হ্যাঁ এটা ফলে অর্থনীতিতে একটা প্রভাব পড়বে, কিন্তু সেটা একটা জিনিস যেটা হচ্ছে এরকম যে এই যে জ্বালানির দাম বাড়ার ফলশ্রুতিতে যে সমস্যাগুলি হচ্ছে, ইনফ্লেশন বাড়ছে, সবকিছু, এখানে সবকিছু ঠিক, এখানে কোনো ভুল কথা বলা হচ্ছে না, কিন্তু কথা হচ্ছে যে জ্বালানির দাম বাড়লে এই সমস্যা হচ্ছে আমরা জানছি, কিন্তু জ্বালানির দাম কেন বাড়ছে সেটাও তো আমরা জানি। সরকার তো আলাদাভাবে জ্বালানির দাম বাড়াচ্ছে না, জ্বালানির দাম বিশ্ববাজারে বাড়ছে, ন্যাচারালি গোটা বিশ্ব জুড়ে জ্বালানির দাম বাড়ছে, আমাদের দেশেও বাড়ছে। এখন বাড়লে এই প্রবলেমগুলি হবে আমরা জানি, কিন্তু জ্বালানির দাম বিশ্ববাজারে বাড়লে এটাকে না বাড়িয়ে আর কি অল্টারনেটিভ বিকল্প আছে সেটা কি আমরা জানি? এই সলিউশন কিন্তু কেউ দিচ্ছি না আমরা কিন্তু সবাই এটা জানি যে জ্বালানির দাম বাড়লে কি কি সমস্যা তৈরি হবে, উই অল নো ইট, কিন্তু এটা তাহলে না বাড়িয়ে আর কি বিকল্প পদ্ধতি ছিল, এই সলিউশনের মানে কেউই কথা বলছে না, কারণ এটা কোনো সলিউশন নেই আসলে। এখানে আমি একটা জিনিস অ্যাড করব যে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি একটা যেমন কারণ, আমাদের দেশে জ্বালানির এই দাম বাড়ানোর আরেকটি মূল কারণ হচ্ছে আমাদের এখানে জ্বালানির ব্যবহার বাড়ছে। কারণ আপনি আগে ভর্তুকি দিতেন যে পরিমাণ, তার চেয়ে এখন ব্যবহার যখন বেড়ে যাচ্ছে তো আপনার ভর্তুকির পরিমাণ বেড়ে যাচ্ছে। গভর্নমেন্টের হাতে তো আমাদের ছোট ইকোনমিক ক্যাপাসিটি আছে একটা ভর্তুকি দেওয়ার, সে তো আনলিমিটেড অ্যামাউন্ট অফ মানি ভর্তুকি দিচ্ছে। আমাদের এই জ্বালানিটার আমদানির পরিমাণটাও বেড়ে গেছে, অনেক বেড়ে, এক্স্যাক্টলি, মানে ব্যবহার বাড়ছে বলেই তো আমদানিটা বাড়ছে। আমরা ধরেন আজকে কথা বলি 10 লিটার আমরা কিনে আনতাম, এনে ব্যবহার করতাম, পার লিটারে গভর্নমেন্ট 2 টাকা করে ভর্তুকি দিত, তাহলে 20 টাকা ভর্তুকি দিত। দাম যদি একই থাকতো, আমার যদি ব্যবহার 10 লিটার থেকে 100 লিটার হয়ে যায়, তাহলে গভর্নমেন্টের ভর্তুকি 20 টাকা থেকে চলে যাবে কোথায় 200 টাকায়। এই 200 টাকাটা কোত্থেকে আসবে? এখন আমার কথা হচ্ছে এই যে 10 লিটার থেকে আমার যে 100 লিটারে বাড়লো ব্যবহার, কেন বাড়লো? তার মানে আমার ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়ছে, তার মানে আমার বাজারের চাহিদা আছে, তার মানে আমার ফ্যাক্টরি আরো রান করছে, এখন আমি বেশি দামেও জ্বালানি চাই। এটার কিন্তু একটা পজিটিভ সাইডটা হচ্ছে এইটা, আমার দেশে ইকোনমিক ডেভেলপমেন্টটা হচ্ছে যার কারণে জ্বালানি চাহিদা বাড়ছে। কোন একটা দেশে যদি আজকে সুনামি হয়ে সব ভেঙে চলে যায়, ওই দেশে জ্বালানি কোনো চাহিদাই থাকবে না। তো আজকে আমার চাহিদা যে বাড়ছে তার ফলশ্রুতিতে ভর্তুকি বেড়ে যাচ্ছে বলে গভর্নমেন্ট দাম বাড়াচ্ছে, তারপরেও কিন্তু এই জ্বালানি চাহিদা কমে যাচ্ছে না। দ্যাট ইজ আ ভেরি পজিটিভ ইন্ডিকেটর। এটা মিনিং হচ্ছে আমার ইকোনমি এগিয়ে যাচ্ছে, আমি যেভাবে দেখি। তো এই পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে আমি নেগেটিভ দেখি না। আর একটা জিনিস হচ্ছে যে ভর্তুকি মানে কি ডিপেন্ডেন্ট করে রাখা, ডিপেন্ডেন্সের বাইরে একটু সক্ষমতা অর্জন করার চেষ্টা যদি থাকে, সেলফ সাফিসিয়েন্ট করা যায় যদি ইকোনমিকে, সেটাও একটা ভালো উদ্যোগ ইন ওয়ান সেন্স। বাট অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যে
এইটার যে আদার রিপল ইফেক্ট যেখানে ইনফ্লেশনে বা সব জায়গায়, সেখানে দেখেন গভর্নমেন্ট কি করলো, যখন বাসের ভাড়া বাড়ছে তখন তারা তাদেরকে নিয়ে বসে তাদের অন্য একটা জায়গা থেকে টায়ারের উপরে তাদের একটা ট্যাক্স কমিয়ে ভাড়াটা যাতে এক জায়গায় রাখা যায় যাতে করে সাধারণ যাত্রীদের ক্ষতি না হয়, সেরকম একটা ব্যালেন্স করার প্রচেষ্টা। তো এই ধরনের একটা প্যাকেজ নিয়ে আসলে আমাদের এগোতে হবে, কিন্তু এইটা নিয়ে আসলে হিউম্যান ক্রাই করে কোনো লাভ নাই। জ্বালানির দাম বাড়লো, বিশ্ববাজারে বাড়বে, আমাদের এখানে ব্যবহার বাড়বে, জ্বালানির দাম বাড়তেই হবে। সময়টা আসলে খারাপ সময় আমরা পার করছি, এটা আন্তর্জাতিক ভাবে, শুধু বাংলাদেশের বিষয় না, আন্তর্জাতিক ভাবে আমরা একটা খারাপ সময় পার করছি, যে কারণে এইটার এই ইফেক্টটা তৈরি হচ্ছে। আরেকটা যেটা বললেন যে অন্য কিছু করা যায় কিনা বিকল্প, সেক্ষেত্রেও আমার মনে হয় যে সরকার কিছু মানে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন, যেমন সৌরশক্তির ব্যবহারের একটা ব্যাপার আপনার, এবং এটাও একটা যে আপনার যারা নতুন করে বিদ্যুৎ নেবে ঢাকা শহরে, বিশেষ করে আমরা তো জানি তাদেরকে একটা শর্ত দেওয়া হয়েছে যে এর একটা অংশ তাদের যে চাহিদার তারা নিজেদের এখানে একটু আমি বলি, সৌরশক্তির ব্যাপারটা হচ্ছে কি, সৌরচালিত বা সোলার পাওয়ার কিন্তু ক্যানট বি সাবস্টিটিউট অফ দিস ডিজেল অর ফার্নেস অয়েল। ওর ক্যাপাসিটি এত কম এবং এক্সপেন্স এত বেশি, ও সাপ্লিমেন্ট করতে পারে। আমার দরকার 3000 মেগাওয়াট, সেখানে আমি 200 মেগাওয়াট সৌরশক্তিতে অ্যাড করতে পারি, কিন্তু 3000 মেগাওয়াট আমি ডিজেল অ্যান্ড ফার্নেস অয়েল বাদ দিয়ে সৌরশক্তিতে প্রডিউস করতেই পারবো না, মানে ওইটা সাবস্টিটিউট করতেই পারবে না, ওটা হয়তো কিছুটা ইজ আপ করতে পারে। সেখানে আপনি যেটা বলছেন, আই এগ্রি উইথ ইউ, যে ফিউচারের কথা চিন্তা রেখে গভর্নমেন্টের ফোরসাইটনেস, যে ইভেন্চুয়ালি যে আমাদের রিনিউয়েবল এনার্জিতে যেতে হবে, এখন থেকে নিজেদেরকে অভ্যস্ত করা এবং কিছুটা অ্যাকোমোডেট করার চেষ্টা, সেই দিক থেকে আই টোটালি এগ্রি। আমার তো মনে হয় যে এই যে সরকারের যে উদ্যোগগুলোর মধ্যে আরেকটা ছিল যে আমাদের সাশ্রয় করা, এক্স্যাক্টলি, এবং আমরা সবগুলোকে মিলিয়েই দেখতে হবে, একটা প্যাকেজ হিসেবেই দেখতে হবে, একটা বিচ্ছিন্নভাবে সাশ্রয় করা। দ্বিতীয় কথা হচ্ছে দরকার হলে আমাদের বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদন করা, যেমন আপনি দেখবেন যে গ্রামে বায়োগ্যাস দিয়ে এখন আমাদের বেশ এখন এটা কিন্তু বিদ্যুৎ মানে রান্না হচ্ছে, এবং সেই উদ্যোগগুলো কিন্তু একেবারে কম না। আপনি যদি আমি তো সম্প্রতি কয়েকটা গ্রামে গেলাম, সেখানে গ্রামে আমি দেখতে পেয়েছি যে যারাই গরু পশুপালন করছে, এই ধরনের করছে, তারা কিন্তু এই গোবর দিয়ে বায়োগ্যাস করে এবং সেখানে তাদের নিজেদের বিদ্যুতের চাহিদা এবং রান্নার করছে। তো সেগুলোকে আমার মনে হয় যে সরকার উৎসাহিত করছে, সেটাও আমাদের চাহিদাকে বাড়াতে পারে। আমরা যে কথাগুলো এখানে মূল জায়গায় একটু বলতে চাই যে আমাদের দীর্ঘদিন ধরে যেহেতু গ্যাস এক্সপ্লোর করা হয়নি, কয়লা নিয়ে কোনো ধরনের প্রপার পলিসি নেওয়া হয়নি, যার কারণে আমরা এক ধরনের এমার্জেন্সি সিচুয়েশনে পড়ে গিয়েছিলাম। আমাদের ফার্নেস অয়েল আর ডিজেলের উপরে নির্ভর করা ছাড়া শর্ট টার্ম এই প্রবলেম সলভ করার কোনো উপায় ছিল না, সো আমাদের ওখানে যেতে হয়েছে। এবং এটা না করলে আবার বাংলাদেশের ইকোনমি একবারে কোলাপস করে যেত, কারণ কোনো ফ্যাক্টরি চাকাই ঘুরতো না। সো আমাদের এটা করতে হয়েছে, কারণ আমাদের মনে রাখতে হবে যে বিদ্যুৎহীন অবস্থা অনেক বেশি কস্টলিয়ার দেন দামি বিদ্যুৎ। এখন আমাদের দামি বিদ্যুৎ নিচ্ছি, কিন্তু অ্যাবসেন্স অফ ইলেকট্রিসিটি আরো বেশি ক্ষতিকারক হতো আমাদের জন্য। সো আমরা যথেষ্ট মন্দের ভালোতে আছি, বিশেষ করে 2001 থেকে 2008 পর্যন্ত দীর্ঘ 7 বছরে কোনো ধরনের গ্যাসের জন্য কোনো প্রচেষ্টাই নেওয়া হয়নি, নতুন গ্যাস উত্তোলনে, নাথিং এট অল। কারণ আমাদের অলরেডি 800 মেগাওয়াট ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারে এরকম প্ল্যান্ট বসে আছে, আমাদের প্ল্যান্ট আছে কিন্তু প্রডিউস করতে পারে না। কেন? আমাদের গ্যাস নেই। কাজে গ্যাস যদি থাকতো তাহলে তো আমাদের ফার্নেস অয়েল ডিজেলে যেতেই হতো না, তাহলে কিন্তু আমাদের এই সমস্যা থাকতো না। বিদ্যুতের ব্যাপারে আমরা অনুষ্ঠান শেষ করতে বলছি, বিদ্যুতের ব্যাপারে আরেকটা বড় সমস্যা হচ্ছে যে আমাদের বলা যায় যে 4 লক্ষ জোটের সেই 5টি বছর, তারপরে আরো 7টি বছর একেবারেই কিছু হয়নি, হারিয়ে গেছে এই 7টি বছর বিদ্যুতের দিক থেকে চিন্তা করলে, কারণ সেই সময়টায় নতুন কোনো বিদ্যুৎ উৎপাদন হয়। এখানে আমি একটা ছোট্ট কথা বলতে চাই, একেবারে যদি আমাকে 30 সেকেন্ড সময় দেন। আপনি সারাদিন যদি কোনো খাবার না খান এবং পুরো পুষ্টি পুষিয়ে নেওয়ার জন্য যদি আপনি রাত্রেবেলা পুরোটা খেতে যান, তাহলে তার একটা কনসিকুয়েন্স ফেস করতে হবে। 7 বছরে যে ডেভেলপমেন্ট স্প্রেডে হওয়া উচিত ছিল সেটি যেহেতু কিছু হয়নি, 3 বছরের মধ্যে স্কুইজ করে গভর্নমেন্ট যখন এই ডেভেলপমেন্ট করতে গেছে তখন ইকোনমি একটু হিকআপস নিচ্ছে, সেটাকে আমরা বলছি চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছি। সেটা কিন্তু টেম্পোরারি, বাট এটা করা ছাড়া উপায় ছিল না।
তবে আমি যেটা এক সেকেন্ড, যেটা যে আমার মনে হয় যে অর্থমন্ত্রী এই ইনফ্লেশনের দিকে একটু নজর দেওয়া উচিত। ঠিক আছে, বিদ্যুৎ জ্বালানি এটার প্রভাবটা যে অর্থনীতির উপর পড়ছে সেটার দিকে একটু নজর দেওয়া উচিত, এবং নিজেও স্বীকার করেছেন যে চাপে আছে অর্থনীতি, এবং কিভাবে এটা মোকাবেলা করা যায়, বিকল্প কি পন্থা বের করে সেটা বের করা উচিত। কাশের রহমান, আপনাকে ধন্যবাদ। আরাফাত, আপনাকেও ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য।